আজকে আপনাদের দেখাবো গোসাউন্ড ডেইলি এর পর্দায় শত শত বছরের সেই লোহমর্ষক নির্যাতনের নির্মমতার ইতিহাস এবং কাহিনী, যেখানে এখন পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই নির্মমতা নির্যাতনের ইতিহাস। যেখানে গেলে এখনো শোনা যায় রাতের বেলায় নুপুরের নিক্করের শব্দ এবং আম গাছের ওপর ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের একটা আস্তানা, যেখানে এখন পর্যন্ত মানুষ গেলে ভয় লাগে। মানুষ মানুষ তাদের বাচ্চাদের যেতে দেয় না এবং মানুষ নিজেরাও এখানে ঢোকে না। যা লোহমর্ষক কাহিনী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা গোপনীয় আস্তানার মতো একটা জায়গায়, যেখানে এখনো মানুষের চোখের আগোচরে চোখের আড়ালে আছে। চলুন আজকে আমরা তাদের দেখাবো সেই লোহমর্ষক নির্যাতনের এবং ভয়ঙ্কর ইতিহাসের সেই নির্মমতার কাহিনী। চলুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জানাবো আমাদের এই বাড়ির পাশে মেহেরপুর জেলায় একটা রহস্যজনক একটা ঘটনা এবং রহস্যজনক একটা ইতিহাস, যেখানে শত শত বছর আগে ইতিহাস আছে। হয়তোবা আমরা মেহেরপুরের আমঝুপি দেখেছি, ভাটপাড়ার ইকো পার্ক দেখেছি, কিন্তু বাড়ির পাশে বামুনদিতে যে এরকম একটা রহস্য আছে এবং ভৌতিক একটা ঘটনা জায়গা আছে, যেটা আমরা কেউ জানি না। আসুন আপনাদের আজকে দেখাই এবং ইতিহাস উন্মোচন করি। আপনারা জেনে থাকবেন শত শত বছর আগের ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার কাহিনী অনেকে শুনে থাকবেন। নবাব সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। এই নবাবকে পরাজয়ের পরেই এই ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার ছিল প্রবল ভাবে। এই সময় তারা নবাবের পরাজয়ের পরে 1757 সালে পরাজয়ের পরে 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে অত্যাচারের নমুনা নিদর্শন, এবং এই নমুনার কিছু নিদর্শন ছিল মেহেরপুর জেলার আমঝুপি এবং ভাটপাড়া নীলকুঠির পার্শ্ববর্তীতে আছে বামুনদি একটা নীলকুঠি। হ্যাঁ, আপনারা শুনে থাকবেন যে মেহেরপুর জেলায় যে রহস্যময় একটা জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে বামুনদি নীলকুঠি। আপনারা ভাটপাড়ায় গিয়েছেন, আমঝুপি গিয়েছেন, কিন্তু ওখানে তো মানুষের বসবাস আছে, মানুষ চলাফেরা করে, কিন্তু বামুনদি নীলকুঠি এমন একটা জায়গা যেখানে অগোচরে দাঁড়িয়ে আছে লোহমর্ষক ইতিহাসের নির্মমতার কাহিনী, যেখানে আপনারা অনেকে জানেনই না যে বামুনদি এরকম লোহমর্ষক কাহিনী আছে। হ্যাঁ, এটাই সত্য। কারণ এখানে ওই দুই জায়গাতে যে পরিমাণ কৃষকদেরকে ধরে নেওয়া হতো তার বেশিরভাগ অংশই নাকি এখানে এসে হত্যা করা হতো। গুগল, উইকিপিডিয়া সেরকমই তথ্য দেয়। তো এই জায়গাটা ছিল খুবই লোমহর্ষক এবং নির্যাতন। তো আমি আরেকটু বলে নিই, পূর্বে ছিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট, এবং নদিয়া ডিস্ট্রিক্টের বামুনদি এলাকার যে ব্রিটিশ যে নীল চাষ করানোর তত্ত্বাবধানে ছিল তার নাম ছিল জেমস হিল। এই জেমস হিলের নেতৃত্বে এখানে নীল চাষদের এবং বামুনদি এলাকার কৃষকদের ওপর নির্মমতার অত্যাচার এবং নির্যাতন চালানো হতো, যা ইতিহাসের কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন জায়গাগুলো কতটা ভয়ানক, কিভাবে ঝোড় জঙ্গলে চলে আসছে। এখানে কেউ আসতে সাহস পায় না। এখানে পার্শ্ববর্তী মানুষের মুখে জিজ্ঞাসা করেছি, আপনারা কি ভিতরে ঢোকেন? অনেকে বলছে যে আমরা এখানে ভিতরে ঢুকি না। ভিতরে অনেক রকমের লোমহর্ষক কথা শোনা গিয়েছে, যা আমাদের গা শিউরে ওঠার মতো অবস্থা। একটু বলে নি, আমি নিজেও এখানে গেছিলাম, যে আমি একটা রাত ভালো করে ঠিক মতো ঘুমোতে পর্যন্ত পারি নাই। দেখুন ব্রিটিশ সাম্রাজ্যের সেই ভবনগুলো কিভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর একটা জায়গা। এখানে দিনের বেলায় যেতেই গা ছমছমে অবস্থা হয়, রাতের বেলায় গেলে তো সেটা বলার কথা রাখে না। রাতের বেলা তো কল্পনার বাইরে। তাই আমরা গেছিলাম দিনের বেলা এক্সপ্লোর করতে, সেখানে যে অসম্ভব অকল্পনীয় কিছু জিনিস চোখে পড়লো, যা আসলে কি আমরা বুঝে উঠতে পারছিলাম না। এবং এর সামনেই দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো একটা আম গাছ। আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন এই আম গাছের চিহ্ন। এই আম গাছ নিয়ে শুনেছি রহমর্ষক কাহিনী, যা বললেই গা শিউরে ওঠে। এই আম গাছে নাকি রাতের বেলায় ছনছন করে আওয়াজ হয় এবং জিনেরা নাকি এখানে থাকে। তো একটা মানুষ আমাকে বলেছে, এবং সে বলতেও ইতস্ত বোধ করছিল, যে বললে নাকি তাদের ক্ষতি হবে বা নানা রকম লোমহর্ষক কাহিনী, যা আমার তাদের কাছ থেকে অনেক সেইভাবে তাদের ভিডিও রাখতে পারেনি, কারণ তারা ভিডিও রাখতে নিষেধ করেছিল। এছাড়াও এখানে শোনা যায় রাতের বেলায় নুপুরের ধ্বনি, নিক্কণ শব্দ এবং বিভিন্ন চিৎকারের আওয়াজ। এখানে আশপাশে যারা আছে অনেকের কাছে জিজ্ঞাসা করেছি এই বিষয়ের ব্যাপারে, তারা অনেকে এই ধরনের তথ্য আমাদেরকে দিয়েছেন। এবং পিছনে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছিলেন, হ্যাঁ, এবং এই পুকুরটাতে দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে রয়েছে আরো ভয়ঙ্কর কাহিনী। এই পুকুরে মাঝখানে নাকি এখনো বড় বড় দুটা কুয়া আছে, যে কুয়াটা নাকি এই বিল্ডিং এর সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেটাই ঠিক শুনেছেন। এখানে একটা ফাঁসির মঞ্চ ছিল, যে ফাঁসির মঞ্চের পাশে মানুষকে হত্যা করে কুয়ার মধ্যে ফেলাই দেওয়া হতো, এবং সেই কুয়া চলে যে পুকুরের মধ্যে
এখনো নাকি বড় দুটো কুয়া আছে, যে কুয়াতে কারণে নাকি পুকুরের পানি কোনোভাবেই শুকায় না, এবং এই পুকুর সেচতে গেলেও অনেক রকমের সমস্যার শিকার হয়েছিল, ডেজার্ট থেকে অনেক কিছু। তা আমরা স্থানীয় মানুষের মুখে শুনেছি যে এই অত্যাচারের নমুনা হিসাবে তাদের জমিগুলো দখল করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করতো। এই সেই জায়গা, এবং উপরে দেখতে পারবেন সেই নীল গাছের চিহ্ন এখনো শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খুবই ভয় লাগছে আসলে, এইরকম রহস্যময় জায়গা আসলে আমি এখন পর্যন্ত আসিনি যে আমার নিজের বামন্দিতে এইরকম ভয়ঙ্কর জায়গা আছে। যারা জানেন না তারা জেনে নিন, ইতিহাসের সাক্ষী হিসাবে, কালের সাক্ষী হিসাবে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। এখানে আছে অনেক। আজকে যে আসুন আপনাদের ছাদের ওপর দেখাই। পরবর্তীতে সংস্করণ করা হলো ছাদের ওয়ালগুলা, দেখুন কত বিশাল অবস্থায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এই ছাদের ওপর থেকে রাতের বেলায় ভেসে ওঠে নুপুরের নিক্কনের শব্দ এবং কৃষকদের অত্যাচারের চিৎকারের আর্তনাদের শব্দ। শত শত বছরের থেকে সেই নীল চাষের ইতিহাসের নীল গাছের সাক্ষী দেখেন এখনো আছে। এই সেই নীল গাছ, আপনারা যদি কেউ না দেখে থাকেন, এই সেই নীল গাছ। এই নীল গাছ কি হয়? এই নীল চাষ করা হতো। এই নীল চাষে বাংলাদেশের কৃষকদের, বিশেষ করে মেহেরপুর এই অঞ্চলের কৃষকদেরকে প্রচুর অত্যাচার করা হতো। মাত্র 1 বিঘা জমি চাষ করে 14 টাকা খরচ হতো, কিন্তু তারা দিত মাত্র 3 থেকে 4 টাকা। কৃষকদেরকে অত্যাচার করে তাদেরকে ধান চাষ না করে নীল চাষ করতে বাধ্য করা হতো। দেখুন কালের বিবর্তনে এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নীল চাষ, এই নীল গাছ। এই সেই নীল গাছ, এইটাই হচ্ছে সেই নীল গাছ। এই গাছ, এটা অরিজিনাল নীল গাছ, ঠিক আছে? আমি ছবিতে দেখবা এই সেম পাতা বিশিষ্ট নীল গাছ আছে, এখনো ওরা রেখে দিয়েছে। এই সেই নীল গাছ। ছাদের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, এই ছাদের কিনারা দিয়ে যে গোলাকার বৃত্তাকার ছিল, সেখান থেকেই শুনতে পাচ্ছিলাম অদ্ভুত রকমের আওয়াজ, যে আওয়াজ আমাদেরকে ইতস্ত করছিল। আমরা বুঝতে পারছিলাম না যে এটা কিসের আওয়াজ। পরবর্তীতে এডিটিং এর সময় বুঝতে খুঁজেছি। এই যে ভিতরে জঙ্গলগুলা দেখতেছেন, এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় বিষাক্ত বড় বড় সাপ, যেগুলা চোখে দেখলেও মাঝে মধ্যে নিমিষে উধাও হয়ে যায়, যার কারণে আসতে অনেকেই বড় মানুষ থেকে শুরু করে সবাই ভয় পায়। মানে পুরোটাই ভুতুরে, পুরোটাই রহস্যজনক, পুরোটাই মানে কেমন একটা ভাব, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। গা ছমছমে একটা অবস্থা। যারা এখানে আসবেন তাদের গা এমনি অটোমেটিক্যালি শিউরে উঠবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার পাশেই ছিল ফাঁসির মঞ্চ। যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠতো এবং উঠে উপরে ফাঁসি দিয়ে মানুষকে মেরে ফেলে এই সাইডে একটা কুয়া আছে, যে কুয়াতে ফেলে দিত। কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে এই ফাঁসির মঞ্চের এই সিঁড়ির নিচে কে বা কাহারা এসে গর্ত করলো, এখানে ছিলই বা কি এবং রহস্যটাই কি আমরা বুঝছিলাম না। এই পুরনো স্থাপনাটা কে বা কারা গর্ত করছে। আমরা ভূমি অফিসের সরকারি কর্মকর্তারা জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো সরকারি লোক আসছিল কিনা। তারা বলেছে না ভাই, এখানে কোনো সরকারি লোক আসে নাই। তাহলে এই রহস্যটা কে করলো, এই গর্তটা কে করলো, এটাই আমাদের রহস্য উন্মোচন করতে গেছিলাম। তো আমরা একটা বড় লাঠির মধ্যে ঢুকাইলাম 6 ফিট পর্যন্ত, হয়তো ভিতরে ঢুকে চলে গেল, কিন্তু ভিতরে রহস্যটা আজও পর্যন্ত অজানাই থেকে গেল। বুঝলাম না ভিতরে কে বা কাহারাই কেনই বা গর্ত করছিল, আর গর্তটা কত দূরে বা গিয়েছে সেটা আমরা এখন পর্যন্ত উন্মোচিত করতে পারিনি, অজানাই থেকে গেছে। তো তারপরও দেখুন এই সাইডের এই যে বারান্দার গর্তটা কি পরিমাণ ভয়ানক, এবং পার্শ্ববর্তী বিল্ডিং এর পাশে যে অংশগুলো আছে সেগুলো দেখলে মনে হয় গা ছমছমে একটা অবস্থা। এখানে ব্রিটিশদের পিরিয়ডে সেই সময়কার স্থাপনা আছে, এবং সেই সময়কার দেখুন বিল্ডিং গুলা কি ভয়ানক, কিভাবে দাঁড়িয়ে আছে উঁচু, মাথা উঁচু করে এখন পর্যন্ত। এবং বট গাছের শিকড় গুলো এমন ভাবে আছে মনে হচ্ছে সাপ, মনে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। হ্যাঁ, এখানে বড় বড় ধরনের সাপ দেখা যায়, এই সাপগুলো মাঝে মধ্যে মিলিয়ে যায়। এজন্য অনেক বড় মানুষ এখানে ঢুকতে পর্যন্ত ভয় পায়। এবং আশপাশের যারা কোল সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন এখানে ঢুকেন, বা আপনাদের ছেলে পেলে কেউ এখানে যায় কিনা। তারা বলছে যে না, এখানে মানুষ প্রবেশই করে না, আমাদের ছেলে পেলে প্রবেশই করতে চায় না। দেখবেন ভিডিওতে ছোট বাচ্চারা পুকুরে গোসল করছিল, তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমরা কি এখানে যাও। তারা বলছিল না, আমরা এখানে যাই না, আমাদের খুব ভয় লাগে। এবং পুকুরের মাছ পর্যন্ত তারা যায় না, গেলে তাদের প্রচন্ড ভয় লাগে। দেখুন একবার কি পরিমাণ বটে গাছের শিকড় গুলো এমন ভাবে নেমে আসছে, মনে হচ্ছে কোনো ভূতের চুল এভাবে ধীরে ধীরে নেমে এসছে, যা আসলে সব সময়কার জন্য একটা ভয়ানক এবং ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। দেখলেই দেখতে দেখতেই ভয় লাগছিল। তো আমাদের যে ক্যামেরাম্যান ছিল সেও এখানে যে তার ঘুম ঘুম চাপছিল, সে পরে বাইরে এসে বলছিল ভাইয়া আমাকে খুব ঘুম ঘুম চাপছিল, কেন জানি শরীরটা ভার ভার লাগছিল। এটা সত্য কথা যেটা বললাম। হ্যাঁ, এরকম রকম নানা রকম রোমহর্ষক বিভিন্ন কথা এখানে শোনা যায়।
এরকম আশপাশ থেকে শোনা গেছে আরো অন্যরকম নানা রকম কাহিনী। যারা এখানে আসেন নাই তারা এই জায়গাটা এসে দেখতে পারেন যে এখানে আসলেই কতটা ভয়ানক, লোকচক্ষুর আগোচরে, মানুষের চোখের অগোচরে এইরকম ভয়ানক ইতিহাস এখন পর্যন্ত কেউ উন্মোচিত করেনি। আমরা আমাদের ক্যামেরায় এই প্রথম এই জায়গা মনে হয় উন্মোচিত করলাম। জানি না, আমাদের খুব ভয় লাগছিল এই জন্য যে আমরা প্রথম করছি, কে কি অঘটন ঘটে বা না ঘটে এটা নিয়েও আমাদের খুব ভয় লাগছিল। তারপরেও অবশেষে আমরা এই মেহেরপুর জেলার বামন্দির নীলকুঠির যে লোহমর্ষক নির্যাতনের ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরলাম। এবং এই নীল চাষের প্রতিবাদের পিছনে বিভিন্ন ব্যক্তিরা দায়ী ছিলেন। তার নাম হচ্ছে মথুরা বিশ্বাস, এই মেহেরপুর অঞ্চলের নীল চাষের প্রতিবাদের জন্য দায়ী ছিলেন। এছাড়াও হাজী শরীয়তুল্লাহ মতো বিখ্যাত ব্যক্তিরা নীলকরদের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তুলেছিল বিধায় এই ইংরেজ ব্রিটিশদের বিতাড়িত করে আমাদের বাঙালিরা তাদের জমি এবং তাদের অস্তিত্ব ফিরে পেয়েছিল। যাই হোক, আমাদের এই ইতিহাসের ঘটনাটি কেমন লাগলো আপনারা জানাবেন। এবং দেখুন, আগের সেই স্মৃতি এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে, এখানে এখন পর্যন্ত বিদ্যমান আছে। যাই হোক, আমাদের এই ঘটনাটা কেমন লাগলো আপনারা জানাবেন। এবং যারা এই ধরনের ঘটনা শুনতে চান তারাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।